আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন ডক্টর ইউনূস। অর্থনীতি পুনর্গঠনে কানাডা সরকারের সহযোগিতা আহ্বান। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল, আগামী সপ্তাহে নিবন্ধন ফেরাতে আপিল, কোনো দলের প্রতি ক্ষোভ নেই জানালেন আমির। শেখ হাসিনার বিরুদ্ধে আরও হত্যা মামলা, সাবেক 3 প্রধান বিচারপতি সহ 7 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। এবং নোয়াখালী, লক্ষ্মীপুর ছাড়া 9 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ, চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি। এদিকে দেশের অর্থনীতির পুনর্গঠনে কানাডা সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব এশিয়ার মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম আসিয়ান সংগঠনটির সদস্য হতে দীর্ঘ সময় ধরেই কাজ করছে বাংলাদেশ। সুযোগ পেয়ে এবার সেই প্রত্যয় ব্যক্ত করল অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা হাসিম। আলাপকালে আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় মিস হাসিম বলেন, কুয়ালালামপুর আসিয়ানের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে। আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ান কর্তৃপক্ষের কাছে অধ্যাপক ইউনূসের বার্তা পৌঁছে দেবেন তিনি। এদিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনের সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় হাইকমিশনার নিকোলাস বলেন, বাংলাদেশে গেল জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সমর্থন করতে আগ্রহী কানাডা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গেজেটও প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে রাজনীতি করার অধিকার ফিরে পেল দলটি বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নিষিদ্ধ করা হয় জামায়াতকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলামী নিষিদ্ধ এবং পরবর্তীতে রাজনীতিতে ফেরা নিয়ে জলঘোলা কম হয়নি। সুবিধা আদায়ে বিভিন্ন সময়ে জামাতকে টানা হয় পাশে। শেখ হাসিনা সরকার পতনের অন্তিম সময়েও বলির পাঠা হয় এ দলটি। 1 আগস্ট দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। হাসিনা সরকার পতনের 23 দিন পর জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেয় নতুন সরকার। যে অভিযোগে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটি ভিত্তিহীন বলে জানান জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি, ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। আগামী সপ্তাহে জামাতে নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন করা হবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা এবং সেই আপিল শুনানি করে ন্যায় বিচারের স্বার্থে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। বুধবার বিকেলে জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গ্যাজেট প্রকাশ করে সরকার। এর মধ্য দিয়ে রাজনীতি করার অধিকার পুনরায় ফিরে পেল দলটি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
সাংবাদিকদের নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার নিজ দলের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের আহ্বান জানান। রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের ক্ষমা করে দিয়েছে জামায়াত। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সংবাদভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পাদক, প্রধান সম্পাদক, বার্তা সম্পাদকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। রাজধানীর গুলশানের একটি হোটেলে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সংগঠনের নেতারা। সাংবাদিকদের স্বাধীনতা কথা আমরা সবাই বলি, রাজনীতিবিদদের মুখ দিয়ে ফুল ফুটে যখন তারা বিরোধী দলে থাকে। এই ধরনের সাংবাদিক সমাজ আমরা চাই না। আমরা মাস্তান মুক্ত সাংবাদিক সমাজ চাই। তো সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে ইউনিটিটা আপনারা এনেছেন, এটাকে সুদৃঢ়ভাবে একত্রিত রাখেন। সাংবাদিক নেতাদের বক্তব্য শেষে সমাপনী বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের স্বাধীনভাবে নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালনের অনুরোধ জানান। কখনো যদি আপনাদের হাতে এই সুযোগ আসে, আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটা এই দলকে পাবেন। এখান থেকে আমরা চুল পরিমাণ নড়ব না। আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক, আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকবো। ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান দলটির আমির। আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে এক থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, তবে তা আলোচনার মধ্য দিয়ে ঠিক করতে হবে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সমসাময়িক বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দেশে বন্যার কারণে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 1 সেপ্টেম্বর থেকে 6 দিনের আয়োজন বাতিল করে সে অর্থ ত্রাণ সহায়তায় দেওয়া হবে। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি জড়িত নয় জানিয়ে মহাসচিব বলেন, এর সঙ্গে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়। এটা আমি খুব জোর দিয়ে বলছি, এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ জরুরি বলে মনে করেন মির্জা ফখরুল। তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া। আমরা সময় লাগবে, বিশ্বাস করি, এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটা কোঅপারেট করতে চাই, সর্বক্ষেত্রে কোঅপারেট করছি। আওয়ামী লীগ আমলের সব সেক্টরে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দাবি আদায়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, কিছু জরুরি কাজ আছে, সেগুলো নিশ্চয়ই করা লাগবে। এদিকে পঞ্চম দিনের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম। ত্রাণ কমিটির আহ্বায়ক জানান, বন্যার্তদের পাশে দাঁড়ানোই এখন প্রধান কাজ। বাংলাদেশের মানুষের যে ইনবর্ন একটা টেন্ডেন্সি, কেউ বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানোর, সেটির কিন্তু আজকে সত্যিকার অর্থে এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা চাইব এটি অব্যাহত থাকুক, যে কয়দিন যে এটি প্রয়োজন অবশ্যই সেই সমস্ত বন্যার্ত মানুষের পাশে আমরা দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকব। পরে কয়েকটি ট্রাকে দুর্গত এলাকার উদ্দেশ্যে পাঠানো হয় ত্রাণ সামগ্রী। হাসান মাহমুদ,
দেশ টিভি, ঢাকা। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা ও খিলগাঁও থানার আলাদা দুটি হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলার এজাহার নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এদিকে বেকারি কর্মচারী হত্যায় ভাটারা থানায় আসাদুজ্জামান কামাল সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। রক্ত পড়ছে, তার রক্ত। মুদি ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী মারিয়া 9 মাস বয়সী ছেলে বাইজিদকে কোলে নিয়ে জানাচ্ছিলেন স্বামীকে হারানোর কথা। আমি সবার কাছে বিচার চাই, নাই বিচার চাই, আমি যেন এই সন্তান মানুষ করতে পারি। গেল 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে মারা যায় মিজান। এ ঘটনায় খিলগাঁও থানায় শেখ হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে স্কুল শিক্ষার্থী আশিকুল ইসলাম হত্যায় একই থানায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলি চালানো অবস্থায় ওই ছেলেটা ছিল, ও মাদ্রাসার ছাত্র ছিল, ওর বাবা নেই, মোহাম্মদ আশিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। আজকে আমরা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে 3 মামলাটা রুজু করি 302 এবং 34 দণ্ডবিধি দ্বারায়। এ ঘটনায় ন্যায় বিচার চেয়েছেন স্বজনরা। শেখ হাসিনা এবং আরো অন্যান্য সহযোগিতায় গুলিবিদ্ধ হয় বনশ্রী জীবলোকে। আমি ইয়ার ন্যায় বিচার চাই। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন জান্নাত বাসী হয়, আর এই খুনিদের যেন উপযুক্ত বিচার হয়। 5 আগস্ট রাজধানী আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলকে গুলি ও পরে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ 23 জনকে আসামি করে মামলা হয়। সাজ্জাদ হোসেন সজলের পক্ষে এই মামলাটি 302, 149 এবং 34 ধারার অভিযোগ এই আসামিদের মধ্যে সুস্পষ্ট বিরাজমান। এক আইনজীবীকে হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে মুগদা থানাকে এজাহার নেয়ার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বেকারি কর্মচারী আব্দুল হান্নান হত্যার ঘটনায় ভাটারা থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। সকালে সুপ্রিম কোর্টে এই তথ্য জানান তিনি। বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি নুরুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন এই আইনজীবী। আগামী রোববার এ নিয়ে শুনানি হতে পারে। ইউনুস আলী আকন্দ অভিযোগ করেন, ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূত ও অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন 1926 লঙ্ঘন করে এবং কোনো শুনানির সুযোগ না দিয়ে তাকে শাস্তি দেয়া হয়। আমার অভিযোগ হলো 1926 সালের যে আদালত অবমাননা আইন, সেটা হাইকোর্টে কন্টেম্পট প্রসিডিং ড্র করতে পারে, কিন্তু আপিল বিভাগের সেই এখতিয়ার নাই। আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয়। হাইকোর্ট যদি রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায়। আওয়ামী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ 3 সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে মামলার ব্যবস্থা নিতে দুদকের কাছে আবেদন করেছেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম, মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার কমিশনটির সচিব খোরশেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন। তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে মাগুরায় বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ধরনের অভিযোগটি আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে।
তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক শুদ্ধতা পাওয়া যায় এবং এর ভিত্তিতে এই বিষয়টিও প্রকাশ্যে অনুসন্ধান করার ব্যাপারে কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এবং তার স্ত্রী দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ধরনের অভিযোগটি আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক শুদ্ধতা পাওয়া যায়। এদিকে সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলার জন্য দুদকের কাছে আবেদন করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।